আমরা এখন বেসিক্যালি চেং এর থার্ড চ্যাপ্টারটা শুরু করবো, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। বেসিক্যালি আমাদের কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এন্ড ফিল্ডস। তো এইটার মেইন পার্টটা কি ছিল আমাদের, মানে মেইন পার্ট বলতে প্রথম পার্টটা ছিল হচ্ছে একটা ইলেকট্রো, তাই না? ইলেকট্রোম্যাগনেটিকে আমাদের প্রথম পার্ট কি ছিল? ইলেকট্রো। সো ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোডাইনামিক্স এগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো, এন্ড দেন ইলেকট্রোডাইনামিক্স থেকে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এন্ড দুইটা কিভাবে আসলে ইনকর্পোরেটেড হয় সেসব জিনিসে আমরা আস্তে আস্তে ডিসকাশনে যাব। তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি? ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। ওকে, মানে বেসিক্যালি তোমার একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে যেটার ভ্যালু, যেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে কি, এটার ভ্যালু চেঞ্জ হয় না। সরি, এটার ভ্যালু না, এটার স্টেট চেঞ্জ হয় না। মানে ইলেকট্রিক ফিল্ড, মনে করো কোনো একটা চার্জের কারণে যদি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যে একটা পজিটিভ চার্জ এখানে রাখা আছে, তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাই না? তো এই ইলেকট্রিক ফিল্ডটা, এই পজিটিভ চার্জটা যদি মুভ না করে, মানে সে যদি স্টেশনারি থাকে, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডটা যেভাবে আছে এভাবেই থাকবে, এটার কোনো হেরফের হবে না। মানে যেই জায়গায় যেই ভ্যালু থাকার কথা সেই জায়গায় সেই ভ্যালু সেই ডিরেকশনেই থাকবে, এবং ফিল্ডটা যেভাবে আছে সেভাবেই থাকবে, সেটার কোনো নড়চড় হবে না, আনলেস অন্য কোনো চার্জ বা অন্য কোনো সিস্টেম এটার সাথে ইন্টারফেয়ার করে আর কি। তো বেসিক্যালি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আহ, এমন একটা ইলেকট্রিক ফিল্ড যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না। এবং এটা ক্রিয়েট হয় কিভাবে? এটা হচ্ছে ক্রিয়েট হয় রেস্টে থাকা চার্জের কারণে, ঠিক আছে? মানে যেই চার্জের কারণে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, তারা সেই চার্জগুলো মুভ করবে না, স্টেশনারি থাকবে, ঠিক আছে? স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফার্দার আলোচনায় যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু রিক্যাপ করায় দিই। তোমাদের যদি মনে থাকে যে কুলম্বস ল বলে তোমরা একটা ল পড়ছিলা, তাই না? এটা হচ্ছে তোমার দুইটা চার্জের মধ্যে ফোর্সটা কি ধরনের হবে সেই ফোর্সটা নিয়ে আলোচনা করে, ঠিক আছে? লাইক আমরা জানি যে দুইটা চার্জ, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। এই দুইটা চার্জকে যদি আমরা একটা আরেকটার কাছে নিয়ে আসি, তাহলে এই দুইটার মধ্যে আহ এটা হচ্ছে Q1 ধরো, আর এটা হচ্ছে Q2। তো এই দুইটার মধ্যে ফোর্সটা কত আসলে, সেই ফোর্সটার ভ্যালুটা আমরা কিভাবে বের করতাম? সেটা প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের চার্জ চার্জ দুইটার প্রোডাক্টের প্রপোর্শনাল, এবং তাদের মধ্যে যে ডিসটেন্স, এটা যদি ডিসটেন্স r হয়, তাহলে ডিসটেন্সের স্কয়ারের ইনভার্স প্রপোর্শনাল, ঠিক আছে? তো আমরা যদি এই দুটোকে কম্বাইন করি, তাহলে আমরা পাবো হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এন্ড এই কনস্ট্যান্টের ভ্যালু তোমরা যদি একটু মনে করে দেখো, যে এই কনস্ট্যান্টের ভ্যালু ছিল হচ্ছে আমাদের 1/4πε0, ঠিক আছে? তো সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। তো বেসিক্যালি এই যে ফোর্স, এটাকে বলা হচ্ছে দুইটা চার্জের মধ্যে কুলম্ব ফোর্স, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কুলম্বের ল হিসেবে আমরা চিনে থাকি দুইটা চার্জের মধ্যে। এখন একটা জিনিস, একটু একটা কনভেনশনের কথা জাস্ট তোমাদেরকে একটু মনে করায় দিই। তো মনে করো দুইটা চার্জ, একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয়, তো এই দুটোকে গুণ করলে এই যে এই জিনিসটার প্রোডাক্টের রেজাল্ট আমার কি আসবে? একটা নেগেটিভ আসবে না? সো তার মানে কি, ফোর্সের ভ্যালুটা আমার ওভারঅল গুণ করার পরে নেগেটিভ কিছু একটা ভ্যালু আসতেছে, তাই তো? তো তার মানে তোমার কোনো ফোর্সের ভ্যালু যদি নেগেটিভ আসে, মানে শুধু ভ্যালু, আমরা ডিরেকশনের কথা এখন আপাতত চিন্তা করতেছি না, যদি ভ্যালুটা নেগেটিভ আসে, তার মানে বোঝায় হচ্ছে সেটা অ্যাট্রাকশন ফোর্স মিন করে। নেগেটিভ মিন্স অ্যাট্রাকশন। কারণ কি, আমরা জানি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি অ্যাট্রাক্ট করে, তাই না? আর যদি ফোর্সটা পজিটিভ হয়, তাহলে সেটা রিপালশন বুঝাবে। কেন? কারণ ফোর্স যদি পজিটিভ হয়, তার মানে হচ্ছে দুইটা চার্জই পজিটিভ অথবা দুইটা চার্জই নেগেটিভ, তাই না? পজিটিভ পজিটিভ গুণ হলে কি হবে? পজিটিভ হবে। আর নেগেটিভ নেগেটিভ গুণ হলেও পজিটিভই হবে। সো যদি তুমি ফোর্সটা আসলে পজিটিভ পাও, তার মানে তুমি বুঝো আসলে সিমিলার টাইপের দুইটা চার্জ, আর সিমিলার টাইপের দুইটা চার্জ অলওয়েজ কি করে? রেপেল করে দুইজনকে, তাই না? তো এটাই আর কি। তো আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্স পোর্শনে আমরা বেসিক্যালি তিনটা ভেক্টর, তিনটা টার্ম নিয়ে কথা বলবো। প্রথম টার্মটা হচ্ছে একটা ভেক্টর, যেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড বলে এতদিন তোমরা জানতা। তোমরা যদি আগে পড়ে থাকো, সেটার নাম ছিল ইলেকট্রিক ফিল্ড। আমরা এটাকে জাস্ট নতুন একটা নাম দেব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। টার্মটা একই, তোমরা যে ই ভেক্টরটা এতদিন ধরে পড়ে আসছো, ইলেকট্রিক ফিল্ডের কোয়ান্টিটিটাই এটা, এই ই সেম, জাস্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা এটাকে বলবো। দেন ভি, আমাদের পরিচিত যেই টার্মটা, সেটা হচ্ছে ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, ঠিক আছে? পটেনশিয়ালের ব্যাপার তোমরা সবাই জানো, তড়িৎ বিভব বা পটেনশিয়াল বলে।
যেমন আমাদের দুইটা ব্যাটারি, একটা ব্যাটারি ইউজ করতেছি, সেই ব্যাটারিটা আমরা যদি বলি 5 ভোল্ট, এটার মানে কি আসলে ব্যাটারি পজিটিভ আর নেগেটিভের মধ্যে, পজিটিভ আর নেগেটিভ এন্ডের মধ্যে কি পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? তো এই যে পটেনশিয়াল বলতেছি আমরা, এটাই হচ্ছে এই ভিটা, ঠিক আছে? তো এটা কিভাবে আসবে সেটা আমরা দেখবো। থার্ড আরেকটা ভেক্টর নিয়ে আমরা কাজ করব, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। আমরা অলরেডি ফ্লাক্স লাইন সম্পর্কে একটু আইডিয়া করছি, যে একটা আসলে ভেক্টর ফিল্ডের মধ্যে সেই ভেক্টরটা আসলে কোন দিক বরাবর কাজ করে, সেই লাইনগুলোকে আমরা হচ্ছে এক একটা ফ্লাক্স লাইন বলি। যেমন এই ফিল্ডে, ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি একটা পজিটিভ টেস্ট চার্জ রাখো, সে কোন দিক বরাবর ফোর্স ফিল করতেছে, সেই ডিরেকশনটা হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে? তো এই ডিরেকশনটাকে আমরা কি একটা ফ্লাক্স লাইন দিয়ে ডিফাইন করি। তো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে তোমার কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কতটুকু স্ট্রং সেটা বোঝানোর জন্য ইউজ হয় আর কি। তো আমরা মেইনলি এই তিনটা কোয়ান্টিটি নিয়ে সামনে ফার্দার ডিসকাস করব। তো ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফান্ডামেন্টাল পস্টুলেট বা এটার যেই প্রাইমারি অ্যাজাম্পশন গুলো নিয়ে আমরা কাজ শুরু করব, সেটাতে যাওয়ার আগে আমরা প্রথমে একটা সিনারিও তোমাদেরকে দিচ্ছি, যেটা দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টার্মটাকে আগে ডিফাইন করে আসবো, ঠিক আছে? তো আমাদের মেইন কাজ হচ্ছে ই দিয়ে শুরু হবে, ই ভেক্টরটা দিয়ে শুরু হবে। তো মনে করো তোমার কাছে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, তো এটার কারণে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইলো, ঠিক আছে? সে একটা ফিল্ড তৈরি করছে। তো এই ফিল্ডের কোনো একটা পয়েন্টে যদি আমি একটা অন্য পজিটিভ চার্জ নিয়ে আসি, এখানে একটা অন্য পজিটিভ চার্জ নিয়েছি, মনে করো এখানে আমি একটা অন্য পজিটিভ চার্জ প্লাস স্মলার কেস কিউ একটা চার্জ নিয়ে আসলাম। তো এই চার্জের উপর কি হবে, এই মানে ক্যাপিটাল কিউ যেই চার্জটা, সেটা কি একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? আচ্ছা, তো সেই ফোর্সটা মনে করো এই ছোট চার্জের উপর ফোর্সটা ধরো এফ, ঠিক আছে? তো তার মানে সে হচ্ছে পজিটিভ কিউ চার্জের উপর এই এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডটা এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে। তাহলে সে ইউনিট চার্জের উপর, মানে এখানে যদি আমি প্লাস কিউ চার্জ নিয়ে একটা ইউনিট চার্জ নিয়ে আসি, সেটার উপর তাহলে সে কি ফোর্স অ্যাপ্লাই করবে বলতো? এফ বাই কিউ, তাই না? সিম্পল। তো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা এভাবেই ডিফাইন হয় আসলে, যে কোনো একটা পয়েন্টে পার ইউনিট চার্জের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে সেই ফিল্ডটা, সেটা দিয়েই হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করি, ঠিক আছে? মানে বেসিক্যালি এই স্পেসিফিক পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত সেটা যদি আমি জানতে চাই, তাহলে সেটা হচ্ছে এফ বাই কিউ, মানে এখানে পার ইউনিট চার্জের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই হইতেছে, মানে ফোর্স অন ইউনিট চার্জ। এটাই হচ্ছে বেসিক্যালি তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? তো এই চার্জটা যত দূরে হবে তত কি হবে, ফোর্সটা কমে যাবে, সো ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কম হবে, ঠিক আছে? তো এটার ইউনিট হচ্ছে তাহলে, ফোর্সের ইউনিট যেহেতু নিউটন আর চার্জের ইউনিট যেহেতু কুলম্ব, সো এটা হচ্ছে নিউটন পার কুলম্ব হচ্ছে কি এটার ইউনিট। এন্ড এই ইকুয়েশন থেকে আমরা কি পাই তাহলে, ফোর্স ইকুয়ালস টু ই কিউ, তাই না? তো এই জিনিসটার মানে আসলে কি, এই জিনিসটার মানে হচ্ছে কোনো একটা মানে চার্জকে, মানে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তুমি জানো, মানে ই ভেক্টরটা তুমি জানো, নরমালি আমরা এই জিনিসটাই জানি বা এই জিনিসটাই বের করি আর কি কোনো একটা সিস্টেমে। তো ওই এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডের ভিতর তুমি যদি একটা প্লাস কিউ চার্জকে নিয়ে আসো, তাহলে সে কতটুকু ফোর্স ফিল করবে সেটা হচ্ছে কি আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো নাও দ্যাট ইউ নো অ্যাবাউট দি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর, আমরা এখন ফান্ডামেন্টাল পস্টুলেটস এ মুভ করতে পারি, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল পস্টুলেটস মানে কি, ফান্ডামেন্টাল পস্টুলেটস মানে হচ্ছে আমরা যখন আসলে ইলেকট্রোস্ট্যাটিক্স বা অন্য যে কোনো টপিক নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আমরা আসলে একটা স্টার্টিং পয়েন্ট, একটা স্টার্টিং অ্যাজাম্পশন ধরে নিব, মানে একটা বা দুইটা, মানে যে কয়টা অ্যাজাম্পশন আমাদের এনাফ হয়, কিছু অ্যাজাম্পশন ধরে নিয়ে কাজ শুরু করব, এন্ড দেন ওই মানে ওই অ্যাজাম্পশনটা থেকে হচ্ছে বাকি বাদ বাকি সবকিছু প্রুফ করব, যে ধরে নিব আমরা এই দুইটা জিনিস ঠিক, দেন সেগুলোর উপর বেস করে আমরা ফার্দার যত কিছু প্রুফ আছে সেগুলা প্রসিড করব, ঠিক আছে? তো এই অ্যাজাম্পশন গুলো আসলে আসে কোত্থেকে? এই অ্যাজাম্পশন গুলো আসে হচ্ছে তোমার আসলে মানে প্র্যাকটিক্যাল কেসে, তোমার যখন ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে যখন স্টাডি করা হয় বা এটা নিয়ে যখন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, তখন যে এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে এম্পারিক্যাল ফাইন্ডিংস বলে আর কি, তো ওই সমস্তের সাথে কমপ্লাই করে এমন দুইটা অ্যাজাম্পশনকে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স টপিকটার স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো এই দুইটা যেই মানে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, সেগুলোকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল পোস্টুলেট।
আমরা দেখবো যে ইলেকট্রোস্ট্যাটিক্স এ দুইটা ফান্ডামেন্টাল পস্টুলেট আছে, দেন পরে গিয়ে ম্যাগনেটোস্ট্যাটিক্স এও দুইটা ফান্ডামেন্টাল পস্টুলেট আছে, দেন we'll move on to combine these two, so they result in the Maxwell equation that is yet to come. ঠিক আছে? তো এই ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য যে আমাদের ফান্ডামেন্টাল পস্টুলেট, তার এক নাম্বারটা হচ্ছে এই যে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিফাইন করলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইভারজেন্সটা কি, কিছু একটা আমি একটা পস্টুলেট ধরে নিব, এন্ড দুই হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটার কার্লটা কি। একটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, এই যে নেবলা সাইনটা, তোমাদেরকে একদম যখন শুরুতে নেবলার পরিচয় দিয়েছিলাম তখন বলছিলাম এটা হচ্ছে ওয়ান সর্ট অফ ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে? তো সেটা কি ধরনের ডিফারেন্সিয়াল অপারেটর সেটা ডিপেন্ড করবে হচ্ছে নেবলা দিয়ে আমি কি গ্রেডিয়েন্ট বের করতেছি, নাকি নেবলা দিয়ে আমি ডাইভারজেন্স বের করতেছি, নাকি নেবলা দিয়ে আমি কার্ল বের করতেছি সেটার উপর। বাট যেটাই বের করি না কেন সেখানে ডিফারেন্সিয়াল কিছু অপারেটর ছিল, তাই না? আমাদেরকে ডিফারেন্সিয়েট করা লাগতো, ডিডিএক্স অথবা ডিডিআর এই টাইপের টার্ম বের করা লাগতো আর কি। তো কোন একটা ভেক্টরকে আমরা অনেক আগে পড়ে আছি যে কোন একটা ভেক্টরকে আমাদের ফুলি ডিফাইন করার জন্য সেই ভেক্টরটার একটা ভ্যালু আর একটা ডিরেকশন ঠিক করে দিতে হয়, তখন আমরা ওই ভেক্টরটাকে পুরোপুরি জানতে পারি। ডিফারেনশিয়াল টার্মে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে যে আসলে কোন একটা ভেক্টরের আমি যদি ডাইভারজেন্স এবং কার্ল এই দুইটা জিনিস যদি আমি ডিফাইন করে দিতে পারি তাহলেও এই ভেক্টরটাকে একদম স্পেসিফিক্যালি পিন পয়েন্ট করা যায়, ঠিক আছে? তো কোন একটা ভেক্টরকে আমরা এখন আগে যা জানছি, ভেক্টরের অবশ্যই মানে ভ্যালু আছে, মানে একটা ম্যাগনিটিউড আছে এবং একটা ডিরেকশন আছে, তাই না? এটা তোমরা অবশ্যই জানো এবং এটা সবসময় ট্রু। বাট এখন থেকে আরেকটা জিনিস জানবা যে একটা ভেক্টরকে আমি যদি তার ডাইভারজেন্সটাকে স্পেসিফাই করে দিতে পারি এবং তার কার্লটাকে স্পেসিফাই করে দিতে পারি, আমি ওই ভেক্টরটাকে পিন পয়েন্ট করতে পারবো। তো বিভিন্ন এম্পাইরিক্যাল ভ্যালু থেকে আসলে যেই পস্টুলেটটা থেকে আমরা কাজ শুরু করব বলে ডিসাইড করছি সেটা হচ্ছে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স হচ্ছে চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই এপসাইলন নট বা এপসাইলন, যেটা আমরা পরে দেখবো আর কি, এন্ড যে কোনো ইলেকট্রিক ফিল্ডের কার্ল হচ্ছে জিরো। এই দুইটা ফান্ডামেন্টাল পোস্টুলেট তোমাদেরকে মুখস্থের মতো করে ফেলতে হবে। আমি এখনই এটার ব্যাখ্যা দিব, এটা আসলে কি মিন করে এবং কেন এই ব্যাপারটাই হইলো সেটা আমি এখনই ব্যাখ্যা দিব, সামনে আরো ডিটেলসে ব্যাখ্যা দিব। বাট এই দুইটা ইকুয়েশন সব সময় মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা সামনে যত প্রুফ যত যা কিছু আছে যা কিছু করব ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে, সবকিছু আমরা এই ইকুয়েশন দুইটার কোনো একটা দিয়ে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি প্রথম ইকুয়েশনটা যদি আমরা একটু দেখি, এখানে রো হচ্ছে বেসিক্যালি ভলিউম চার্জ ডেনসিটি, ঠিক আছে? মনে করো তোমার কাছে এখানে একটা ভলিউম আছে, একটা স্ফিয়ার, এই স্ফিয়ারের মধ্যে অনেকগুলো চার্জ আছে। তো এখানে তো চার্জ মনে করো তোমার 65 কুলম্ব চার্জ থাকতে পারে, তাই না? ফর এক্সাম্পল, তো 65 কুলম্ব চার্জ তো তোমার মনে করো এই জায়গায় মানে 65 কুলম্ব চার্জের মধ্যে এখানে মনে করো 17 কুলম্ব আছে, এখানে 2 কুলম্ব আছে, এখানে 20 কুলম্ব আছে, তুমি জানো না কোন জায়গায় কেমন আছে। তো আমাদের চার্জের ডেনসিটি নিয়ে কাজ করাটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? মানে এই ভলিউমটা যদি মনে করো 2 সেন্টিমিটার কিউব হয়, তাহলে আমি কি বলতে পারবো যে এই ভলিউমটুকুর চার্জ ডেনসিটি হচ্ছে 65/2 কুলম্ব পার সেন্টিমিটার কিউব, তাই না? সো আমরা হচ্ছে চার্জ ডেনসিটি নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা তো জানি না যে কোন একটা সিচুয়েশনে কোন জায়গায় চার্জ এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউটেড কিভাবে আছে। তো এই রোটা হচ্ছে কোন একটা রিজিয়নে ভলিউম চার্জ ডেনসিটি, যে রিজিয়ন নিয়ে আমরা কাজ করব, এন্ড এপসাইলন হচ্ছে তোমার, এটা তোমরা জানো, জিরো মিডিয়ামের পারমিয়াবিলিটি, ঠিক আছে? ভ্যাকুয়ামের পারমিয়াবিলিটি আর কি। আর কার্ল যে জিরো, এই জিনিসটার মানে কি, আমরা বলছিলাম যে কোন একটা ভেক্টরের যখন কার্ল জিরো হয় তখন সেটা হয় ইরোটেশনাল বা কনজারভেটিভ, তাই না? তো কনজারভেটিভ হওয়া মানে কি আসলে তোমরা অলরেডি জানো, যদি আমি এখন আবার রিক্যাপ করে দিচ্ছি, বাট তোমরা অলরেডি জানো যে একটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন আমরা কথা বলতেছি তখন তুমি একটা পজিটিভ চার্জকে ঘুরায় 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 ফিরায় যদি আবার আগের জায়গায় নিয়ে আসো তাহলে কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না। তার মানে একটা ক্লোজড লাইন তুমি যখন কভার করে আসবা আগের জায়গায়, তখন তোমার নিট কাজটা হবে জিরো। এন্ড এইরকম একটা ফিল্ডকে আমরা অলরেডি আগের চ্যাপ্টারে কি হিসেবে ডিফাইন করে আসি, ইরোটেশনাল। তো একটা ইলেকট্রিক ফিল্ড তার এই নেচারের কারণে ইরোটেশনাল, সো তার কার্লটা অবশ্যই জিরো। আচ্ছা, তো আমাদের ফার্স্ট যেই পস্টুলেটটা ছিল সেটা ছিল হচ্ছে ই এর মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইভারজেন্স হচ্ছে রো বাই এপসাইলন নট, ঠিক আছে?
এই জিনিসটা আসলে কি মানে কিভাবে আসছে তার একটা সেন্স তোমাদেরকে জাস্ট এখন কনভে করতে চাইতেছি। তো মনে করো তোমার ডাইভারজেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল মনে আছে? আমরা ডাইভারজেন্স কে ডিফাইন করছিলাম হচ্ছে টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স ফ্রম আ ভলিউম ডিভাইডেড বাই ভলিউম, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে তোমার একটা মানে ক্লোজড সারফেস অথবা ভলিউম, সেটা থেকে পার ইউনিট ভলিউম থেকে কতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে সেটাকেই আসলে ডাইভারজেন্স বলে, তাই না? যে মনে করো একটা ছোট একটা ভলিউম তুমি নিছো, এই ভলিউমটা থেকে অনেকগুলো ফ্লাক্স ট্যাক্স বের হয়ে যাচ্ছে। তো পার ইউনিট ভলিউম থেকে মনে করো তুমি এতটুকু ভলিউম নিছো, পার ইউনিট ভলিউম থেকে কতটুকু ফ্লাক্স বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা ডাইভারজেন্স হিসেবে ডিক্লেয়ার করছিলাম। আচ্ছা, তো এখন মনে করো তুমি একটা ছোট ভলিউম নিছো যে ভলিউমের মধ্যে অনেকগুলো পজিটিভ চার্জ আছে। তো অনেকগুলো পজিটিভ চার্জ থাকলে তাদের ইলেকট্রিক ফ্লাক্স ফিল্ডের ফ্লাক্স লাইন গুলো আসলে কি বলতো? চারদিকে ছড়ায় পড়বে না? অবভিয়াসলি পজিটিভ চার্জ থেকে ফ্লাক্স লাইন কি ছড়ায় পড়ে, তাই না? আর নেগেটিভ চার্জে ফ্লাক্স লাইন এসে ঢুকে। আচ্ছা, তো তার মানে কি দেখো তো, এই ওভারঅল যে ভলিউমটা সেই ভলিউম দিয়ে তুমি কি আসলে নিট আউটওয়ার্ড অনেকগুলো ফ্লাক্স পাচ্ছ না, তাই না? তো এই যে আউটওয়ার্ড ফ্লাক্স তুমি পাইতেছো, তো মানে নিট আউটওয়ার্ড ফ্লাক্স পাও বা আউটওয়ার্ড ফ্লাক্স ফ্লাক্স পার ভলিউম যেটাই তুমি বের করতে চাও মানে ডাইভারজেন্স আর কি, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে এটা কি আন্দাজ করা যায়? সেটা কিন্তু ডিরেক্টলি এই যে ভলিউমের ভিতর আসলে কতটুকু চার্জ ডেনসিটি সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আই মিন অবভিয়াসলি এটা কমন সেন্স যে তুমি মনে করো একটা ভলিউম নিলা যেটার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, আর একটা ভলিউম নিলা যেটার মধ্যে মাল্টিপল পজিটিভ চার্জ আছে, মনে করো 6টা পজিটিভ চার্জ আছে, এখানে 1 কুলম্ব আছে, এখানে 6 কুলম্ব আছে। তো এইটার জন্য ফিল্ডের স্ট্রেংথ যেমন হবে, এটার জন্য ফিল্ডের স্ট্রেংথ কিন্তু অবভিয়াসলি তার চেয়ে অনেক বেশি হবে, তাই না? এন্ড ফিল্ডের স্ট্রেংথ বেশি হওয়ার আসলে মানে কি? এই ভলিউম থেকে নিট আউটওয়ার্ড ফ্লাক্স অনেক বেশি বের হয়ে যাইতেছে, তাই না? তার মানে আসলে তুমি যদি ডাইভারজেন্সটা নাও মানে এই ভলিউমের জন্য বা এই ভলিউমের জন্য, এই ডাইভারজেন্সটা ইলেকট্রিক ফিল্ডে যে ডাইভারজেন্স ফ্লাক্সের আর কি, সেটা তাহলে কিসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল বলো তো? ওই ভলিউমের মধ্যে চার্জ ডেনসিটি কত সেটার উপর। টোটাল চার্জ কতটুকু আছে অবভিয়াসলি সেটার উপর, বাট আমরা কি বলছি টোটাল চার্জের চেয়ে চার্জ ডেনসিটি নিয়ে কাজ করা আমাদের জন্য সহজ, এন্ড এটা টোটাল চার্জের করেসপন্ডিং যে ইকুয়েশনটা সেটাও আমরা সামনে দেখবো। তো চার্জ ডেনসিটিটা যত বেশি হবে তত কি হচ্ছে, আউটওয়ার্ড ফ্লাক্স বেড়ে যাইতেছে, এন্ড তত আউটওয়ার্ড ফ্লাক্স বেড়ে যাওয়া আসলে মানে কি, এই কোয়ান্টিটিটা আমার বেড়ে যাইতেছে, তার মানে ডাইভারজেন্সটা বেড়ে যাইতেছে, তার মানে ডাইভারজেন্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওই ভলিউমের মধ্যে চার্জ ডেনসিটি কত সেটা। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যদি প্রপোর্শনাল সম্পর্কটা উঠাই দিতে চাই তাহলে আমাদেরকে কি একটা কনস্ট্যান্ট আনতে হয়, তো এম্পারিক্যালি ওই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার এপসাইলন নট। আশা করি জিনিসটা বুঝা গেছে। তো এটা কি তোমাকে বলছি যে তোমাদেরকে বলা হয়েছে যে নেবলা অপারেটরটা একটা ডিফারেনশিয়াল অপারেটর, ঠিক আছে? তো এটা অবভিয়াসলি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপের একটা ফর্ম। তো এই ফার্স্ট পস্টুলেটেরই একটা ইন্টিগ্রাল শেপের একটা ফর্ম আছে, মানে এটা যা মিন করে ওই ইন্টিগ্রাল ইকুয়েশনটাও তাই মিন করে, বাট জাস্ট নোটেশনটা আলাদা, ঠিক আছে? তো এই ইন্টিগ্রাল ফর্মটা আমরা একটু বের করে আনতে চাই। সেটা করার জন্য আমি প্রথমে এই এই ইকুয়েশনটা মনে করো এটার নাম দিলাম 1। তো 1 নাম্বার ইকুয়েশনের দুই সাইডেই আমি ভলিউম ইন্টিগ্রাল নিব, ঠিক আছে? ভলিউম ইন্টিগ্রাল যদি নেই দুই সাইডেই তাহলে কি আসবে দেখো তো। এখন এই ভলিউমটা আসলে কত, এই ভলিউমটা কিন্তু ওয়েল মানে ডিফাইন্ড না, এটা তুমি তোমার ইচ্ছা মতো ডিফাইন করবা। মানে মনে করো এখানে একটা ফিল্ড এরকম এক্সিস্টিং আছে, তো ওই ফিল্ডের মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি একটা ভলিউম নিলে, এটা একটা ভলিউম নিতে পারো, অথবা এরকম একটা ভলিউম নিতে পারো, অথবা এটা একটা ভলিউম নিতে পারো। তো তুমি যে কোনো ভাবে তোমার ভলিউমটা চুজ করতে পারো, ওই ভলিউমের উপর হচ্ছে তুমি এই ইকুয়েশনটা খাটাবা। আমরা ভলিউমটা এমন ভাবে নিব যাতে ভলিউমটা কিছু চার্জ এনক্লোজ করে, ঠিক আছে? অবভিয়াসলি কারণ তুমি যদি আসলে চার্জ এনক্লোজ করে এমন কোনো ভলিউম না নাও তাহলে কি তার থেকে নিচে আউটওয়ার্ড ফ্লাক্স জিরো হয়, তাই না? যেটা আমরা কয়েক লেকচার আগেই দেখে আসছি। তো আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমি ভলিউম ইন্টিগ্রাল নিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমার কি ভলিউম ইন্টিগ্রাল নিতে হবে, তাই না? ওই সেম ভলিউমের উপর ভলিউম ইন্টিগ্রাল নিতে হবে অবভিয়াসলি। তো আমরা অলরেডি আগের ক্লাস যদি করে এসে থাকো, আমরা অলরেডি তাহলে জানি যে ডাইভারজেন্স থিওরেম বলে একটা থিওরেম আছে যেটা এই জিনিসটা মিন করে,
যে কোন একটা ভেক্টরের ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল ইকুয়ালস টু ওই ভেক্টরের ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। এন্ড এই ক্লোজড সারফেসটা দিয়ে আসলে কি মিন করে, ওই যে ভলিউম এনক্লোজ করা যে সারফেসটা সেটা, তাই না? এই যে তুমি যে এখানে একটা ভলিউম নিলা, এই ভলিউমটা যদি একটা স্ফিয়ার হয়ে থাকে, তো স্ফিয়ারটা আসলে কি বলতো, একটা ভলিউম এনক্লোজ করতেছে। তো সো ওই ভলিউম মানে ওই স্ফিয়ারের যে স্ফিয়ারিক্যাল সারফেসটা সেইটার উপর আমি ক্লোজড ইন্টিগ্রাল করতেছি। এন্ড রাইট হ্যান্ড সাইডে দেখো 1/এপসিলন তো আসলে বের হয়ে আসবে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, শুধু রো ডিভি থাকবে, তাই না? তো রো কে আমি কি হিসেবে ডিফাইন করে আসছিলাম একটু আগে, রোটা ছিল হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, মানে পার ইউনিট ভলিউমে কতটুকু চার্জ আছে। তাহলে রো ডিভি মানে আমি যদি ডিভি ভলিউমের উপর এখন রো কে ইন্টিগ্রাল করি, রো হচ্ছে তাহলে চার্জ ডেনসিটি, পুরা ভলিউমের উপর আমি সেটাকে ইন্টিগ্রাল করতেছি, তাহলে আমি কি পেয়ে যাব, ওই পুরা ভলিউমের ভিতর কতটুকু টোটাল চার্জ আছে সেটা পেয়ে যাব, তাই না? এই ভলিউমটা যদি তুমি নাও, এই ভলিউমের ভিতর চার্জ ডেনসিটি হচ্ছে রো, তাহলে ওই ভলিউম মানে পার ইউনিট ভলিউমে চার্জ আর কি। তো ওইটাকে যদি তুমি ছোট্ট একটা ভলিউম নিয়ে সেটার উপর ইন্টিগ্রাল করো, মানে পুরো ভলিউমের উপর ইন্টিগ্রাল করে দাও, কি পাবা, টোটাল এটার ভিতর কতটুকু চার্জ আছে সেটা পাবা। তো এটা ইকুয়েশনটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে? তো এই ইকুয়েশনটাই কিন্তু তোমাদের পরিচিত একটা ইকুয়েশন, ঠিক আছে? তোমরা কিন্তু যদি একটু চিন্তা করে থাকো, তোমাদের এই ইকুয়েশনটার নাম ছিল হচ্ছে গাউস ল। ঠিক আছে? তো এটা ছিল বেসিক্যালি তোমাদের গাউস ল। কোনটা, একটু একটু যদি ক্লিয়ার করে লিখি, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে? এটা ছিল হচ্ছে গাউস ল, বা এটাই কি, এটা আমি আসলে ফান্ডামেন্টাল পোস্টুলেট এক নাম্বারটা থেকে পাচ্ছি না। সো এটাকেও আসলে ফান্ডামেন্টাল পোস্টুলেট বলে এক নাম্বারটা, এটাকেও আসলে এক নাম্বার ফান্ডামেন্টাল পোস্টুলেট বলে। জাস্ট এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্মে লিখলে এইভাবে লিখবা, আর ইন্টিগ্রাল ফর্মে লিখলে এইভাবে লিখবা। ঠিক আছে? তো দুইটারই বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, তো আমরা দেখবো যে সামনে গিয়ে আমরা আমাদের গাউস ল দিয়ে ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করা অনেক ইজি হয়। তো আমরা এই ইকুয়েশনটা অনেকবার ইউজ করব। আর আরেকটা পার্থক্য হচ্ছে তোমার, যদি তুমি ডিফারেনশিয়াল ফর্ম ইউজ করো এখানে চার্জ ডেনসিটিটা ক্যালকুলেট হয় মানে ইউজ হয়, আর যদি তুমি ইন্টিগ্রাল ফর্ম ইউজ করো মানে গাউস ল ইউজ করো তাহলে টোটাল চার্জটা ক্যালকুলেট হয়। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি আমাদের পরের ইকুয়েশনটা মানে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পোস্টুলেট 2 নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কার্ল কত, সেটা হচ্ছে 0 হিসেবে ডিফাইন করে। ঠিক আছে? তো আমরা দেখি এটার মানে আসলে কি। তো এইটার দুই পাশে আমরা যদি একটা ওপেন সারফেস ইন্টিগ্রাল নেই, ওপেন সারফেস ইন্টিগ্রাল, এটা দুই সাইডে যদি আমি ওপেন সারফেস ইন্টিগ্রাল নেই তাহলে কি আসবে, এই ওপেন সারফেসটা আসলে কিভাবে ক্রিয়েট হইতেছে। এখানে মনে করো একটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড আছে, তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি ধরো একটা পয়েন্ট থেকে একটা চার্জকে ঘুরায় পেঁচায় ওই পয়েন্টে আবার ফেরত নিয়ে আসলাম, মানে একটা ক্লোজড লুপ ক্রিয়েট করলাম। তো একটা ক্লোজড লুপ আসলে কি মানে একটা ওপেন সারফেস তৈরি করে। তো এই ওপেন সারফেসটার উপর আমি আসলে এই ই এর কার্লের সারফেস ইন্টিগ্রাল করতেছি, এন্ড রাইট হ্যান্ড সাইড তো অবভিয়াসলি জিরো। তো স্টোকস থিওরেম থেকে আমরা কি জানি, ওপেন সারফেস ইন্টিগ্রাল যদি এই ফরম্যাটে থাকে তো এইটা এই জিনিসটা মিন করে যে ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ ই, তাই না? তো এইটার মানে কি আসলে দেখো তো, ই একটা ভেক্টর, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোর্স, তাই না? আমরা যখন ই কে ডিফাইন করছি আমরা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, মানে পার ইউনিট চার্জের উপর কতটুকু ফোর্স সেই হিসাবে আমরা ই কে ডিফাইন করছি। সো ইও কি ওয়ান কাইন্ড অফ ফোর্স, তাই না? তো ওয়ান কাইন্ড অফ ফোর্স ডট ডিএল, এটাকে আমি একটা ক্লোজড লাইন, মানে এই যে একটা ক্লোজ লাইন, এই পয়েন্ট থেকে জার্নি শুরু করে আমি পুরাটুকু ঘুরে আবার এই পয়েন্টেই জার্নি শেষ করলাম, এই যে একটা ক্লোজড লাইন বরাবর আমি আগাইতেছি, সেই লাইন বরাবর আমি ই ডট ডিএল ই ডট ডিএল ই ডট ডিএল ই ডট ডিএল এই কম্পোনেন্ট গুলা হিসাব করে 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 সবগুলোকে সাম করার মানে আসলে কি, মানে হচ্ছে এই মানে এই টার্মটার মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, তাই না? অবভিয়াসলি পার ইউনিট চার্জ, কারণ হচ্ছে তোমার যেহেতু তুমি ই নিয়ে কাজ করতেছো, ই কি পার ইউনিট চার্জের উপর ফোর্স, সো এটা হচ্ছে পার ইউনিট চার্জের উপর টোটাল কাজ, এন্ড সেটা কত আসতেছে জিরো। তো
তো এটাই বললাম আর কি শুরুতে যে আসলে ইলেকট্রিক ফিল্ডের মতো মানে একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডে তুমি এক পয়েন্ট থেকে জার্নি শুরু করে আবার ওই পয়েন্টে যদি ফেরত আসো তোমার নিট ওয়ার্ক ডানটা হয় হচ্ছে 0। এই জন্যই তোমার এই ইকুয়েশনটা খাটে। সো আমাদের দুইটা ফান্ডামেন্টাল পোস্টুলেট, যা হচ্ছে তোমার ই এর ডাইভারজেন্স হচ্ছে রো বাই এপসাইলন নট, এটা সব সময় মনে রাখবা। দুই হচ্ছে ই এর কার্ল হচ্ছে 0, যেটা সবসময় মনে রাখবা। তো এইটাকে আমি ডিফারেনশিয়াল ফর্মে না রেখে ইন্টিগ্রাল ফর্মে লিখলে সেটা হচ্ছে গাউস ল হয়ে যায়, ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, এটা হচ্ছে গাউস ল, যেটা আমরা সামনে আরো ডিটেলসে পড়বো। এন্ড এইটার ইন্টিগ্রাল ফর্ম যদি তুমি নিতে চাও সেটা হচ্ছে ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ ই ডট ডিএল ইকুয়ালস টু 0, যে একটা ক্লোজড লুপের উপর টোটাল কাজটা 0 হয়।